সেটি হচ্ছে আমাদের আজকের অতিথি সাদ্দাম হোসেন, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। তার আগে একটু বলে নেই, আপনি কেমন আছেন? জি, জি, আছি মোটামুটি। ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয় এবং তারপর থেকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে এই ছাত্রলীগ ভূমিকা পালন করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, তার আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই ছাত্রলীগ দেশের নানান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তারপরে ৯০ এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে সকল রাজনৈতিক কর্মকাণ্ডে ঐতিহ্যবাহী ছাত্রলীগের একটা ভূমিকা ছিল। সেই সাথে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এক ধরনের বিতর্কের মুখে পড়েছে। সবাই বলেছে ছাত্রলীগ নির্যাতন করেছে, অন্যদের উপর টর্চার করেছে, নানাবিধ প্রশ্ন রয়েছে। সেগুলো নিয়ে আমরা কথা বলব এবং ছাত্রলীগের ভূমিকা সম্পর্কে আমরা সবাই জানি। সেটি আমাদের আজকের আলোচ্য বিষয় না। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমসাময়িক বিষয়াবলী, সমসাময়িক ঘটনাবলী। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, আপনারা জানেন। তারা দেশ পরিচালনা করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটাও আমরা জানি। ছাত্রলীগের ভূমিকা সম্পর্কেও আমরা জানি। সেই বিষয়টি আজকে আমরা ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন যেহেতু আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক কিছুর সুরাহা আজকে আমরা করতে চেষ্টা করব। আমরা চেষ্টা করব কিভাবে বাংলাদেশকে একটা বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়, সেই চেষ্টা আমাদের চলবে। আপনি ভালো আছেন নিশ্চয়ই? আপনি যেখানেই আছেন আপনার শুভকামনা করি। আশা করছি আপনি ভালো আছেন। জি, জনাব সাদ্দাম হোসেন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটি পাঠ্যপুস্তক, যেহেতু ছাত্রলীগের সভাপতি আপনি, সো ছাত্রদের ব্যাপারে আপনাদের একটা ভূমিকা থাকা উচিত বা থাকে সবসময়। সেটি হচ্ছে বিগত সময়ে আমরা দেখেছি পাঠ্যপুস্তক বাংলাদেশের সকল স্কুলে পৌঁছে যেত, বিশেষ করে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১ তারিখে দেওয়ার চেষ্টা করা হতো। বিভিন্নভাবে সরকার সেটি চেষ্টা করতেন। কিন্তু এইবারে সেই নতুন বই পাওয়া থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? একটু যদি ব্যাখ্যা করেন প্লিজ। এটি প্রমাণ করে যে এই সরকারের জনগণের প্রতি কোনো কমিটমেন্ট নেই এবং এই সরকারের কোনো দক্ষতা, কোনো জনকল্যাণমুখী প্রচেষ্টা কোনো কিছুই এই সরকারের ক্ষেত্রে নেই। এই আমরা বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে আমরা বাংলাদেশের একটা অভূতপূর্ব উন্নতি আমরা করেছিলাম। এটি তো শুধুমাত্র আওয়ামী লীগের অর্জন, শেখ হাসিনার জি, অর্জন শুধু তাই নয়, এটি সার্বিকভাবে বাংলাদেশের সামষ্টিক অর্জন। টানা ১৫ বছরে আমরা ৪০০ কোটির অধিক বই শেখ হাসিনা সরকার প্রদান করতে পেরেছে। সেটি প্রাথমিক স্কুল হোক, উচ্চ মাধ্যমিক হোক, ইবতেদায়ী মাদ্রাসা হোক, ইংলিশ ভার্সনের শিক্ষার্থী হোক, যারাই আমাদের ন্যাশনাল কারিকুলামের আওতায় ছিল সবাই বছরের প্রথম দিনে বই পেয়েছে এবং প্রত্যেক বছরই সেটি কম বেশি ৪০ কোটির অধিক বই এবং ১ জানুয়ারি যেটি আমরা বই উৎসব হিসেবে চালু করেছিলাম। প্রত্যেকটি জি, শিশুর জন্য এটি অত্যন্ত আনন্দদায়ক দিন ছিল এবং এটির মাধ্যমে বাংলাদেশে কিন্তু সার্বজনীন শিক্ষার হার সেটি বেড়েছে, সাক্ষরতার হার বেড়েছে, মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বেড়েছে, ঝরে পড়ার হারটি কমেছে এবং যারা প্রান্তিক নিম্নবর্গীয় মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানদের শিক্ষার সুযোগের সক্ষমতা বেড়েছে। অথচ এই সরকার শিশুদের মুখে যে হাসিটুকু ফোটানো, শিশুদের যে জি। শিক্ষার অধিকার রয়েছে, সেটি কিন্তু এই সরকারের কাছে শিশুরাও যে নিরাপদ নয় তার প্রমাণ কিন্তু এটি। আজকে আমরা এখানে ৮ জানুয়ারি আলোচনা করছি, তারা মুখে বলছে ১০-১১ কোটি, ১০-১১ কোটিও পাঠায়নি। আমরা ভেতরে যেটুকু জানি যে এখানে ৪-৫ কোটির বই, সেটিও ভুলে ভরা বই। সেখানে পাঠ্যপুস্তকে কি ধরনের ভুলভ্রান্তি তারা করেছে, কোথাকার সাল কোথায় মিলিয়েছে, কোন লেখকের বই, লেখকের লেখা বই, গদ্য, কবিতা এসব বাদ দিয়েছে। এসব তো বাদই দিলাম। শিক্ষা উপদেষ্টা, এই অবৈধ সরকারের শিক্ষা উপদেষ্টা, তিনি বলছেন যে কবে বইগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে তিনি জানেন না। আমরা কিন্তু সবখানেই বাচ্চাদের সবারই মন খারাপ। মানে এই ১ জানুয়ারি গোটা বাংলাদেশের সমস্ত ছোট, ছোট বাচ্চা, ছোট, ছোট ছেলেমেয়ে, ফুলের মতো সুন্দর মিষ্টি, মিষ্টি ছেলেমেয়েরা, তারা কিন্তু এই যে এবং তারা কিন্তু এটি ফিল করতে পারছে। তারা হয়তো রাষ্ট্র, ষড়যন্ত্র এসব অনেক বিষয় হয়তো জানে না। কিন্তু বছরের প্রথম দিনে বইটি নেই। এটি কিন্তু তাদের যে সম্ভাবনা ছিল, তাদের যে প্রতিভা ছিল এবং একটা নির্মল যে আনন্দ ছিল সবকিছুই কিন্তু ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে একটু বলি। গতকাল আমরা পত্রিকায় দেখেছি, যে আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না। বর্তমান সরকারের প্রেস উইং তারা বলেছে পাঠ্যপুস্তক যথাসময়ে ছাপতে দেয়নি বিগত সরকারের সময়ের কিছু অসাধু ব্যবসায়ী। তার মানে ব্লেমটা আপনাদেরকে দেওয়া হচ্ছে, আপনারা এত শক্তিশালী, এখন পাঠ্যপুস্তক প্রকাশের ক্ষেত্রে আপনারা সেখানে বাধা দিয়েছেন এবং সেখানে আরেকটু বলা হয়েছে যে ১১ কোটি সামথিং বই ছাপা হয়েছে এবং ৪০ কোটি আরো কিছু বেশি বই ছাপতে হবে মোট প্রতিদিন। এর মধ্যে কি এই জানুয়ারি মাসে এই বই ছাত্রছাত্রীদের হাতে পৌঁছানো সম্ভব? আর আরেকটি হচ্ছে অসাধু ব্যবসায়ী, আপনাদের সময়কার অসাধু ব্যবসায়ী, তারা কিন্তু বাধা দিচ্ছেন সরকারকে। জি প্লিজ। ধন্যবাদ। ১ম এই যদি বলি এই সরকারকে তো নানা কথা বলছে। এক রাজনৈতিকভাবে যদি বলি সেটি তো অরাজনৈতিক, অবৈধ, অগণতান্ত্রিক, বেআইনি, জবরদখলকারী এসব কথা তো বাদই দিলাম। ছেলেমেয়েরা আমাদের তরুণ প্রজন্ম তারা কি বলছে? তারা এই সরকারকে নিয়ে বলেছে, কেউ বলেছে এনজিওগ্রাম সরকার, কেউ বলেছে বেসরকারি সরকার এবং বাস্তব কথা হচ্ছে শিক্ষা ব্যবস্থা এই পাঠ্যপুস্তকের বিষয়ের আগেও যদি আমরা তাকাই তাহলে দেখব যে এই সরকার এমন একটি সরকার যে সরকার এইচএসসি পরীক্ষা নেওয়ার ক্যাপাসিটি পর্যন্ত নেই। তারা এইচএসসি তারা কি সংস্কার কি করেছে? এইচএসসি পরীক্ষা নেয়নি এবং তাদেরকে সবাইকে অটো পাস ব্যবস্থা করে দিয়েছে। এক অর্থে এই সরকার হচ্ছে এইচএসসি ফেইল সরকার।
তো এই সরকার প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের এই পরীক্ষা গ্রহণ করা, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ রক্ষা করা, শিক্ষকেরা ক্লাস গ্রহণ করতে পারছে না। আজকে এই সরকারের কাছ থেকে আপনি জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক, প্রিন্সিপাল যেভাবে লাঞ্ছিত হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষক আজকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে একাডেমিক ফ্রিডম, সেন্টার অফ এক্সিলেন্স, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, এসব কি বলবেন? একজন শিক্ষক আজকে শুধুমাত্র তার স্বাধীনতা, তার ব্যক্তি স্বাধীনতা হোক, রাজনৈতিক স্বাধীনতা হোক, পছন্দ হোক, গণতান্ত্রিক মতামত হোক, সেটির কারণে তার আজকে ক্লাস পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। তো গোটা বাংলাদেশেই তো এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো সার্বিকভাবে গড়ে উঠেছে। আর এটি বাংলাদেশের মানুষের কাছে তাদের এই কথাগুলো যে হাস্যকর এবং বাংলাদেশের মানুষ যে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ছে তার প্রমাণিত এটি। আজকে তারা এই ধরনের কথাবার্তা বলছে, নিজেদের ব্যর্থতা তারা ঢাকার জন্য এমন কোন মিথ্যা নেই যেটি তারা আশ্রয় গ্রহণ করছে না। শেখ হাসিনা সরকার টানা বই প্রদান করেছে, এটি তো শেখ হাসিনা সরকারের ভিশন এবং মিশন ছিল। গোটা পৃথিবীর সামনে একটি অত্যন্ত সুন্দর উজ্জ্বল ছিল যে আমরা এক ধরনের কল্যাণধর্মী রাষ্ট্রের উপযোগী ব্যবস্থা আমরা চালু করতে পেরেছি, দক্ষতার সঙ্গে ধারাবাহিকভাবে এবং একেবারে জনকল্যাণমুখী একটি ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে। এবং সেটি আজকে এই সরকার, এই তথাকথিত সরকার, তারা আজকে সেটিকে আমাদের একটি রাষ্ট্রীয় অর্জন, আমাদের একটি জাতীয় অর্জনকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। ওকে, ধন্যবাদ সাদ্দাম হোসেন আপনাকে। প্রিয় দর্শক, আপনারা যারা দেশ বিদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের চমৎকার কমেন্টস গুলো আমরা পাচ্ছি। আপনারা লাইভটি যদি সম্ভব হয় একটু শেয়ার করে দেবেন, তাহলে অধিক মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারবে, কথা বলতে পারবে। আর আরেকটি বিষয় হচ্ছে, আমাদের অনুষ্ঠানের নাম ডায়ালগ ফর ডেমোক্রেসি। আমরা দেশের সমসাময়িক নানান বিষয় নিয়ে কথা বলি এবং সেগুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের অতিথি হচ্ছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, এবং তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন নানান বিষয়, তার সাথে আমরা কথা বলছি। প্রথমে আমরা ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক নিয়ে কথা বলেছি। এবার আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে পিএসসিতে আমরা কিছু কর্মকাণ্ড দেখতে পাচ্ছি, কাউকে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। এইটার কি কারণ আছে বলে আপনি মনে করেন? কেউ অনেক প্রশ্ন করছেন যে এখানে পার্সিয়ালিটি হয়েছে বা কারো ভূমিকা রয়েছে, অযাচিতভাবে অনেককে পাশ করানো হয়েছে। সেগুলো যেমন শুনতে পাচ্ছি, কিছু আবার অভিযোগও আছে যে তাদের উপর এটা বৈষম্য করা হয়েছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এটিও আগের আলোচনার ধারাবাহিকতাই আসে আসলে, বিশেষ করে পিএসসি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের তরুণ প্রজন্ম প্রত্যেককে, আজকে তো এখানে যারা শুনবে হয়তো এই লিঙ্কের মাধ্যমে, প্রত্যেক শিক্ষার্থী নিজেরা কিন্তু জানে, তারা বুকে হাত দিয়ে বলতে পারবে শেখ হাসিনা সরকারের সাফল্যের অন্যতম একটি স্মারক হচ্ছে পিএসসি প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো। কারণ এর আগে পিএসসি একটি ভঙ্গুর প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। পিএসসি এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল যারা 4 বছরে একটা ফিফা ওয়ার্ল্ড কাপ হয়, 4 বছরে একটা বিসিএস হয়তো হয়নি। এবং সেই একবার বিসিএস নীতি গিয়ে কতবার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, মৌখিক প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেলে লিখিত পরীক্ষা কিভাবে বাতিল হয়ে গেছে, এবং ছাত্রদলের ক্যাডার কিভাবে বিসিএস ক্যাডার হয়েছে, এসব তো বাংলাদেশের মানুষের কাছে জাজল্যমান ভাবে প্রমাণিত হয়েছে। এরপরে 2008 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে টানা প্রত্যেক বছরই বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটি দক্ষতা, যোগ্যতা, মেধার ভিত্তিতে অনুষ্ঠিত হয়েছে। এবং পিএসসি প্রতিষ্ঠান হিসেবে যে স্বকীয়তা, স্বাতন্ত্র্য, সেটি কিন্তু পরিস্ফুটিত হয়েছে। যে কারণে এই যে কোটা সংস্কার আন্দোলনের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার অন্যতম ভিত্তি কিন্তু ছিল যে সরকারি চাকরির প্রতি ছেলেমেয়েদের আগ্রহ বেড়েছে, কারণ মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি দুয়ার উন্মোচিত হয়েছিল এবং দক্ষতা, যোগ্যতার ভিত্তিতে সেখানে পরীক্ষায় সুযোগ পাওয়ার বিষয়টি ছিল বলেই কিন্তু সরকারি চাকরির আগ্রহ বাড়ার, এটি একমাত্র কারণ নয়, এটি অন্যতম একটি কারণ। অথচ আজকে পিএসসি কে কোন পর্যায়ে নিয়ে আসা হয়েছে? পিএসসি তে যিনি ব্যর্থতার দায়ে যাকে পদত্যাগ করতে হয়েছে, যাকে প্রশ্নপত্র ফাঁসের দায়ে যিনি অভিযুক্ত ছিলেন, তাকে কিন্তু সরকার নির্বাচন কমিশনের সার্চ কমিটিতে বসিয়েছে, এক ধরনের প্রমোশন তাকে দিয়েছে। আপনাদের সময় তো কিছু আমরা প্রশ্ন শুনেছি যে প্রশ্নপত্র ফাঁস, বিসিএস এর নানান অনিয়মের কথা আমরা শুনেছি, আবেদ আলীর কথা আমরা জানি। সেই বিষয়টি আপনি কিভাবে খণ্ডন করছেন? আবেদ আলীর প্রসঙ্গে যদি আসে, আজকে আমি যার কথা বললাম, পিএসসি যিনি চেয়ারম্যান ছিলেন এবং যার সঙ্গে পিএসসি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তার সঙ্গে কিন্তু আবেদ আলীর ঘটনাটি সম্পৃক্ত হয়েছে, যদিও এটি উন্মোচিত হয়েছে পরবর্তীতে। এবং সর্বশেষ বিসিএস এর প্রশ্ন ফাঁসের যে বিষয়টি, সেটি নিয়েও কিন্তু পিএসসি তদন্ত করেছে, এই পিএসসিও তদন্ত করেছে, এবং সেখানকার রিপোর্ট কি সেটাও কিন্তু সবার জানা। সার্বিকভাবে কিছু তো অবশ্যই শতভাগ সফল সেটি তো নয়, কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, কিন্তু সার্বিকভাবে যেমন সময়টি অনেক বেশি লাগছিল, 3-4 বছর পরে চূড়ান্তভাবে চাকরিতে যোগদান করতে হচ্ছিল, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু সার্বিকভাবে বর্তমানে পিএসসির অবস্থা যদি দেখি, আরেকটি বিষয় হচ্ছে যে দেখুন, সেটি হচ্ছে যে আমাদের এই পিএসসিতে সবার চাকরি, বাংলাদেশের নাগরিক হিসেবে সবার চাকরি পাওয়ার অধিকার রয়েছে, সে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, যোগ্যতা এবং দক্ষতার সাক্ষ্য রাখে। আজকে গত 15 বছরে এই ভেরিফিকেশনের কারণে বাতিল হওয়া যতজন না বাতিল হয়েছে, তার চেয়ে এক বিসিএস এ, তারা 43তম বিসিএস এ আপনি জানেন যে প্রায় 250 জনের মতো শিক্ষার্থী, শুধুমাত্র তার হয়তো রাজনৈতিক পরিচয় রয়েছে, তার হয়তো একটা গণতান্ত্রিক মতামত রয়েছে, কিংবা সে হয়তো বাংলাদেশ ছাত্রলীগের কর্মীও নয়, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে, সম্পর্ক রয়েছে, একটা সেলফি রয়েছে, একটা ছবি রয়েছে, চায়ের আড্ডার একটা ছবি রয়েছে তার সহপাঠীদের সঙ্গে, সে কারণে কিন্তু বাতিল করা হয়েছে। আপনি জানেন যে এসআই থেকে 313 জনকে বাতিল করা হয়েছে শুধুমাত্র তার গণতান্ত্রিক মতামত এবং সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে।
আচ্ছা, এখানে পিএসসিতে কিছু কিছু বাতিলের আপনার কিছু কিছু পুলিশ প্রশাসন থেকে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, তাদের ট্রেনিং হচ্ছিল। সেটি হচ্ছে তারা নাকি কেউ কেউ জোরে কথা বলেছেন, কেউ উচ্চস্বরে কথা বলেছেন, কেউ নাস্তার জন্য একটু শাউট করেছেন, এইসব অভিযোগে নাকি তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেটিই বলছি এবং যে ২৫০ জন বাতিল করা হয়েছে তাদের সবারই তার গণতান্ত্রিক মতামতের কারণে বাতিল করা হয়েছে, রাজনৈতিক বিশ্বাসের কারণে বাতিল করা হয়েছে এবং একটি নির্দিষ্ট ধর্মের পরিচয়ের হওয়ার কারণে তাদেরকে কিন্তু আজকে পিএসসি থেকে নিয়োগ বাতিল করে দেওয়া হচ্ছে এবং নতুন করে এই গত ৫-৬ মাসের মেয়াদি যে ব্যর্থকালীন সরকার, তারা কিন্তু হুম। নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞাপনও দিতে পারেনি, নতুন কোনো চাকরির সার্কুলারের মাধ্যমে সেটি প্রক্রিয়া নিশ্চিত করা সেটিও কিন্তু করতে পারেনি। অথচ এই সরকার একটি প্রেক্ষাপটের মাধ্যমে ক্ষমতা দখল করেছে এবং সেখানে কিন্তু চাকরির পরীক্ষায় তারা এইচএসসি পরীক্ষা নিতে পারছে না, তারা চাকরির পরীক্ষা নিতে পারছে না এবং শুধু তাই নয়, এই সরকারকে তো ধ্বংস করছে, এই সরকার বেসরকারি খাতকেও ধ্বংস করছে। আজকে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে, আজকে বাইরে থেকে বিনিয়োগ আসা বন্ধ হয়ে গেছে, কলকারখানার কোনো পরিবেশ নেই, ফরেন ইনভেস্টমেন্ট একেবারেই বন্ধ হয়ে গেছে, ঋণ প্রবৃদ্ধির হারের অবস্থা আপনি নিজেও অবগত আছেন। তো ছেলেমেয়েরা যে শেখ হাসিনা সরকারের সময় যে উদ্যোক্তা হওয়ার একটা সম্ভাবনা, স্টার্ট আপ প্রকল্পগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়া, নিজের কাজ নিজে করবে, আজকে কিন্তু সেই সুযোগটিও নেই। সরকারি চাকরিদার সবাই করবে না, অথচ এই সরকার কিন্তু এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যে প্রত্যেকটি বেশিরভাগ তরুণ কিন্তু আজকে তারা বেকার হতে বাধ্য হবে এই অবস্থার মধ্যে। আচ্ছা, একটু আমি প্রশ্ন করি, এই আন্দোলনটা হয়েছিল এরকম মেধা না কোটা, মেধা না কোটা, মেধা মেধা সবাই বলেছে। এখন যারা মেধাবী তারা তো বিসিএস চায় না, আমার মনে হয় পরীক্ষাও দিতে চাচ্ছে না। এখন তো আর এটা নিয়ে কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। বিসিএস পরীক্ষা দিতে হবে, বিসিএস পরীক্ষা যদি উঠিয়ে দেওয়া হয় এখন ভালো হয়। শুধু তো তাই নয় এবং এই যে বিষয়গুলোকে কেন্দ্র করে আন্দোলনে শিক্ষার্থীদের ইনভলভমেন্টও ছিল। একটি ছিল মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া, আজকে কিন্তু সেখানে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া আবার কিন্তু কোটাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া, সরকারিভাবে বিভিন্ন ধরনের জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে, পুলিশে বলে দেওয়া হচ্ছে যে এদেরকে নিয়োগ দেওয়া হবে, অথচ এর আগের কোটাগুলোর বিরোধিতা করা হয়েছে একই যুক্তির খাতিরে, অথচ আচ্ছা, আজকে এখন তারা যেটা বলা হচ্ছে নতুন স্বাধীনতার কথা যেটি বলা হচ্ছে, নতুন স্বাধীনতা আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদেরকে আবার কোটার ভিত্তিতে চাকরির সুযোগ দেওয়া হবে, এটা কিন্তু অনেকে মনে করছেন যে এক ধরনের বৈষম্য। আপনারা কি মনে করছেন? এটি তো তামাশা, এটি যে তারা বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা করছে এবং তারা যে জবরদখল করে ক্ষমতা দখল করেছে এবং তারা যে সবাই ব্যক্তিগত স্বার্থসিদ্ধি নিয়েই ব্যস্ত রয়েছে। আজকে কেউ কিন্তু চাকরির টেবিলে পরীক্ষা নিয়ে ব্যস্ত নেই। আজকে যারা সরকারি চাকরির দাবিতে আন্দোলন করেছে তারা এখন তাদের রাষ্ট্র ভাবনা প্রকাশ করছে, সংবিধান বদলে দেবে, এটা করবে সেটা করবে, তদবির বাণিজ্য ব্যস্ত রয়েছে, টেন্ডার নিয়ে ব্যস্ত রয়েছে, সচিবালয়ে নিজের রুম দখল করে বসে আছে। সরকারি বিজ্ঞাপন দিয়ে আজকে একটা ছাত্র সংগঠন তাদেরকে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। তো এই হচ্ছে বাংলাদেশ এবং আপনি আজকে তো এটি আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরাও বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো দায়িত্বে আছি এখনো। অথচ আজকে এই 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় যারা বিশেষ করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমি এটি চ্যালেঞ্জ করে বলতে চাই যে 5 আগস্ট পরবর্তী সময়ে যারা এই ক্ষমতার দখলদার ফ্যাসিস্ট বাহিনী লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা কি, তারা কি ধরনের অসৎ উপায় অবলম্বন করেছে, তারা কি ধরনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, তারা কি ধরনের তদবির বাণিজ্য, তারা কি ধরনের পদোন্নতি বাণিজ্য এই বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে, বিভিন্ন খানে তারা জবরদখল করে যেভাবে বিভিন্ন ধরনের তদবির সুপারিশ নিয়ে ব্যস্ত রয়েছে, এটি তো আজকে তারা যতই মিডিয়া দখল করে রাখুক, আজ হোক কাল হোক, এই সত্য তরুণদের সামনে উন্মোচিত হবেই এবং তরুণরা, আমি বলবো না যে আমার কথা বিচার করতে হবে, তরুণরাই বিচার করবে যে কারা নৈতিকতার বলে বলিয়ান ছিল আর কারা প্রতারণা করেছে আর কাদের নৈতিক মানদণ্ডটি আসলে কত আচ্ছা, শক্তিশালী। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন করি, যেহেতু এই কোটা আন্দোলনের কথা উঠেছেই, একটা কথা হলো তারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদের প্রাণও থাকবে, তারা রিক্সায় চললে এখন আর মানাবে না, তাদের নিরাপত্তারও ব্যবস্থা করতে হবে। বিভিন্ন সময় আমরা দেখেছি যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তাদেরকে গাড়ি চাপা দিয়ে মারতে চেষ্টা করেছে। তো চতুর্দিকে তাদের এখন সিকিউরিটির ব্যবস্থাটা করতে হবে এবং সরকারকে সেটা দেখতে হবে, সেটাই হচ্ছে। সেই জন্য তারা উন্নত গাড়ি, উন্নত জীবনযাপন করছেন, এইটা একটা। আরেকটা ধারণা জনগণের মধ্যে যেটা আছে, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, তারা কি ছাত্রলীগের কেউ? এই বিষয়টি আপনি একটু ক্লিয়ার করবেন, আমিও কনফিউজ। কারণ বঙ্গবন্ধুকে নিয়ে সার্জিসকেও কথা বলতে দেখেছি, অনেক জায়গায় বক্তব্য দিয়েছে। আসলে কি সে ছাত্রলীগে, তারা ছাত্রলীগের কেউ ছিল? দেখুন, সাংগঠনিক কাঠামোতে তারা কেউই আমাদের ছিল না, কোনো পদ পদবি তাদের ছিল না। বাস্তবতা হচ্ছে আজকে তারা যে ধরনের কথাবার্তা বলছে এবং এর বিশেষ করে শিক্ষার্থী হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের এক ধরনের তারাই তো আজকে ক্ষমতা দখল করে বসে আছে এবং এদের দ্বিচারিতার বিষয়টি তো আমাদের আলোচনা করে টকশোতে বলার প্রয়োজন নেই। আজকে তাদের আজকে ছাত্রলীগের একটি ফটো ফ্রেমে থাকার জন্য তাদের যে আকুতি ছিল, ছাত্রলীগের সাধারণ কর্মীদের সঙ্গে এক ধরনের সম্পর্ক গড়ে তোলার জন্য তাদের যে আকুতি ছিল এবং আজকে দেখুন সেখানে তারা কতটা ঘুরে কি ধরনের কথাবার্তা বলছে, কি ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে। আজকে আপনি একটি রাজনৈতিক বক্তব্য প্রকাশ করছেন, আপনার বক্তব্য কি ছিল আজকে 5 আগস্ট পরবর্তী সময় আপনার বক্তব্য আকাশ পাতাল কিভাবে ফারাক হয়ে যাচ্ছে, এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ শিক্ষার্থীরা সবাই জানে। এক ধরনের ভয়ের রাজত্ব, এক ধরনের ত্রাসের পরিবেশের কারণে শিক্ষার্থীরা হয়তো সব প্রশ্নগুলো সবসময় সামনে নিয়ে আসে না, কিন্তু তারা কিন্তু সচেতন ভাবেই সেটি জানে। আচ্ছা, তার মানে